সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা অর্থনৈতিক রসায়ন পড়বো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল হচ্ছে অর্থনৈতিক রসায়ন মানে কি টাকা পয়সা বানাবা, আগে যে কর্ম করে খাওয়া, আর এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে চাও, ওইরকম একটা ব্যাপার সেবার কাজ করবে। তো অ্যাকচুয়ালি অর্থনৈতিক রসায়নে মূলত পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সিমেন্টটা সবচেয়ে বেশি এসেছে, কি সিমেন্ট শিল্পটা বেশি এসেছিলো সিমেন্টটা। তারপরে পেপার, ইউরিয়া, এই তিনটা মোটামুটি সবচেয়ে কমন, মানে সিমেন্ট, ইউরিয়া এবং পেপার। এরপরে আরও অনেক কিছু আছে, যেমন মনে করো চিনি শিল্প আছে, তারপর হচ্ছে গ্লাস সিরামিক আছে, সিরামিকও আসে মাঝে মাঝে। তো আমরা চাইবো যে ওই শিল্পগুলোর যে কৌশলটা এবং ওইখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। তো প্রথমত বাংলাদেশ যেহেতু মানে খনিজ সম্পদের একটা দেশ মোটামুটি, তো বাংলাদেশে কয়লা খনি আছে, তারপর হচ্ছে বাংলাদেশে আর বিভিন্ন খনি পাওয়া যায়। এই খনিতে একদম সর্বপ্রথম যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কয়লার ব্যাপারটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এটাতে কয়লার যে খনি সেটাতে আমরা মানে কয়লা শিল্প, যদি আমি প্রথমে বলি কয়লার যে ব্যাপারটা, প্রথমে একটু লেখো কয়লা শিল্প। এটার মধ্যে অ্যাকচুয়ালি পরীক্ষা যেটা আসে কতগুলো এমসিকিউ আসে, সেই এমসিকিউগুলো একটু ধারণা থাকতে হবে। তাহলে এমসিকিউগুলো কী কী আমি একটা একটা করে দেখতেছি। এমসিকিউগুলো দেখো, এমসিকিউগুলো কী কী সেটা তোমার লাগবে। বিশেষ করে মানে কোন অঞ্চলে কী ধরনের পাওয়া যায় এটা নিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আসছে, বুঝছো কি না? আচ্ছা, আমি একটু একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখো, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। এগুলো জাস্ট একটু পড়লে পারবা। তো এখানে 2000 এগুলো দরকার নাই, এগুলো জাস্ট এমনি দেখলে পারবা। এগুলো আমি এত দিচ্ছি না, এগুলো এমসিকিউতে তো আসলেও অত কঠিন, এগুলো মেডিকেলে বেশি আসে, এটার দরকার নাই, কারণ এগুলো চেঞ্জ হয়, বুঝছো কি না? এগুলো তেমন একটা দরকার নাই। আচ্ছা, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এদিকে দেখো, বাফেক্সের এগুলো সবগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যা আসা। কুমিল্লা বোর্ডে একটা আসছে যে কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়, এটা একটু আসছে পরীক্ষায় 2000 কত সালে, 17 সালে পরীক্ষাতে আসছে। আচ্ছা, তাহলে শুরু করবো হচ্ছে মূলত কয়লা ক্ষেত্র দিয়ে। কয়লাটাকেই শুরু করবো, বুঝছো কি না? কয়লাতে কী আসে একদম সর্বপ্রথম আসে যে ইউনিট যেটা আছে সেই ইউনিট। আর পিট কয়লা কাকে বলে? ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লা রূপান্তরকে প্রাথমিক হচ্ছে পিট কয়লা। পিট কয়লাটা আসে, একটু লিখে রাখো। ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লা রূপান্তরের প্রাথমিক রূপ হলো পিট কয়লা। আচ্ছা, এরপরে দেখো পিট কয়লা যে পিট কয়লা যে মানে ধারাবাহিকতা, এটা একটু চিত্র লিখে। পিট কয়লা থেকে তাপচাপ, সেটা হচ্ছে লিগনাইট কয়লা, বাদামি কয়লা হয়। দেন এটা বিটুমিনাস কয়লা হয়, কালো নরম হয়, এবং অ্যান্থ্রাসাইট কয়লা বা শক্ত কয়লা হয়। এই যে এটার যে একটা রূপান্তরের যে একটা প্রক্রিয়া, সেটা একটু লিখে ফেলো, রূপান্তরের প্রক্রিয়াটা। তারপর একটু লিখবা পিট কয়লা যেটা আমরা পাচ্ছি, এটা একটু শুধু এই লাইনটা, শুধু বক্সটা লিখবা, দ্যাটস ইট, এমসিকিউর জন্য। এই যে এতটুকু পর্যন্ত, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত লিখবা। লিগনাইট কয়লাটা একটু লিখে ফেলো, কারণ এগুলো লাগবে পরীক্ষায় কনফার্ম। তাহলে পিট কয়লাতে একটু নিচে দিয়ে লিখবা, পিট কয়লাতে 80 থেকে 90% পানি থাকে। এখানে 80 থেকে 90% পানি থাকে 80 থেকে 90% পানি থাকে। আর এটার ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিইউ, এটার ইউনিট হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এটার ক্যালোরিফিক মান বিটিইউ দ্বারা চিহ্নিত করা হয়। কী দ্বারা চিহ্নিত করা হয়? বিটিইউ দ্বারা। হ্যাঁ, বিটিইউ, ক্যালোরিফিক মান হচ্ছে বিটিইউ দ্বারা চিহ্নিত করা হয়, ব্রিটিশ থার্মাল ইউনিট। আর এটার ক্যালোরিফিক মান হচ্ছে 11,040।
11,040 এটা এই পিট কয়লার 11,040, এই যে 11,040 বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট পার ল্যাব, মানে প্রতি ল্যাবের মধ্যে, প্রতি পাউন্ডে, পার ল্যাব, প্রতি পাউন্ডে, প্রতি পাউন্ডে, প্রতি পাউন্ডে, প্রতি পাউন্ড। 1 ল্যাব, এলবি মানে হচ্ছে কি বুঝছো, 1 এলবি মানে হচ্ছে 1 পাউন্ড, মানে 1 পাউন্ড কয়লাকে পোড়ালে এতটুকু কি পাবো, পিট কয়লাকে পোড়ালে 11,040 ইয়া পাবা, এই ব্রিটিশ থার্মাল ইউনিট শক্তি পাবা। আচ্ছা, এখন বিটিইউ কাকে বলে, বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিটটা কাকে বলে সেটার ব্যাপারে একটু জানতে হবে, এমসিকিউতে আসে। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, এটা ব্ল্যাকডাউন, হ্যাঁ এটা একটু লাগবে, এই যে এখানে দেখো, এই যে এই ব্যাপারটা একটু পড়তে হবে, সেটা মানে তোমার পরীক্ষায় আসে যে 1 পাউন্ড পানির, 1 পাউন্ড পানি মানে কতটুকু, ওই যে 1 পাউন্ড পানি অর্থাৎ 4,453.59 তাপমাত্রা, মানে 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বৃদ্ধি করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন তাকে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট বলে, 1 বিটিইউ বলে, 1 বিটিইউ বলে, এটা পরীক্ষা আসে। 1 বিটিইউ, 1 বিটিইউ সমান হচ্ছে প্রায় 1055 জুল, আর যেটা হচ্ছে তোমার 252.145 ক্যালোরির সমান, একটু লিখে নিতে পারো। তো অলমোস্ট তুমি একটু দেখো যে বিট কয়লার পরে যে লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা, এগুলার ক্যালোরিফিক মান, বিটিইউর মানটা অলমোস্ট সবার 10,000-এর উপরে। দেখো এটা 10,500, এটা হচ্ছে 11,000 থেকে 15,000, আর এটা হচ্ছে 14,000 থেকে 15,500। তো সবচেয়ে শক্তিশালী কোনটা বলো তো? সবচেয়ে শক্তিশালী হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লাটা, মানে সবচেয়ে মানে বেশি পরিমাণে ইয়া পাওয়া যায়, বেশি পরিমাণে তোমার মানে এই কয়লাটা হচ্ছে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট কয়লায় সালফারের পরিমাণটা কম থাকে, দ্যাটস ইট। ফাইন। তো এটা হচ্ছে মানে কয়লার বিটি, এগুলো পরীক্ষা আসে, এই যে এগুলো এখন বললাম এমসিকিউতে আসে। কোথায় আসে বলো? এটা এমসিকিউতে আসে, এই কারণে এটা একটু পড়াই নিলাম। ফাইন, এখানে আর কিছু লাগবে না। কয়লার মানগুলো তো আমি লিখলাম, দেখো এগুলো নিয়ে আর তেমন কিছু লাগবে না। এগুলো নিয়ে আর তেমন কিছু লাগবে না। পরীক্ষায় ওয়াটার গ্যাসটা, এটা নিয়ে সিকিউ হয়, এটা নিয়ে সিকিউ হয়, একটু লিখো। জাস্ট এখানে একটা লাইন লিখবা যে বিটুমিনাস কয়লা থেকে, এই যে বিটুমিনাস কয়লা থেকে কী কী পাওয়া যায়, কোল গ্যাস পাওয়া যায়, ওয়াটার গ্যাস পাওয়া যায়, মিথেন গ্যাস এবং সংশ্লেষণ গ্যাস এবং প্রডিউসার গ্যাস পাওয়া যায়। লিখো বিটুমিনাস কয়লা থেকে এগুলো পাওয়া যায়। এই কোল গ্যাসটা, এই ওয়াটার গ্যাসটা পরীক্ষা আসবে, ওয়াটার গ্যাসটা, কোল গ্যাসটা না আসলে ওয়াটার গ্যাসটা আসবে। এই ওয়াটার গ্যাসটা লিখতে হবে, এটা আগে লিখো। বিটুমিনাস কয়লা থেকে জ্বালানি যেগুলো পাওয়া যায় এগুলো লিখার পরে এরপর লিখবে যে এই ওয়াটার গ্যাস কাকে বলে। কার্বনকে যদি তুমি 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পের সাথে বিক্রিয়া দাও, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের কি মিশ্রণ পাওয়া যায়, এটাকে ওয়াটার গ্যাস বলা হয়। এবং এটা সেম জিনিসটা এটার সাথে সম্পর্ক করে কী দেবে জানো? জৈব যৌগের প্রশ্ন আছে না, জৈব যৌগের প্রশ্ন দেবে, এটা XY দেওয়া থাকবে, এটা থেকে মিথেন পাওয়া যায়। এটা একটু করো, ওয়াটার গ্যাস কাকে বলে। এই যে ওয়াটার গ্যাস থেকে দেখো, এই ওয়াটার গ্যাস থেকে মিথেন পাওয়া যায়, কিছুক্ষণ আগে তোমাকে বললাম। এই দেখো এই ওয়াটার গ্যাসটা লিখবে, তো লেখার পরে নিচে দিয়ে লিখবে ওয়াটার গ্যাস থেকে মিথেন, যে এখান থেকে এটাকে উৎপন্ন করলে মিথেন পাওয়া যায়। দেখছো কি না পরীক্ষা? এটার সাথে সম্পর্ক কার সাথে হবে বলো? ওই যে জৈব যৌগ আছে না, জৈব যৌগের সাথে সম্পর্ক করে সিকিউ দে একটু লিখে রাখো, জৈব যৌগের সাথে একটু কষ্ট করে লিখো, কারণ এগুলো পাশে পড়া হবে না, তো এই কারণে পড়াই নিচ্ছি, বুঝছিস কি না? অন্যান্যগুলো তো মোটামুটি পড়া হয়, এটা তো পড়া হয় না, ঠিক না? এই কারণে স্যার লিখে নিচ্ছি এখানে, বুঝছিস তো নাকি? একটু কষ্ট কর।
হয়েছে সবার? আচ্ছা, এবার এবার একটু মাথার ভিতরে থাকবে যে একটু সহজ করে চিন্তা করবা। সেটা হচ্ছে যে এখান থেকে কী আসবে বলো তো? ওই যে জৈব যৌগের যে পরীক্ষা ওখান থেকে আসবে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই দেখার কারে থাকে আর কি। নিকেল ফগের উপস্থিতিতে ওয়াটার গ্যাসের সাথে যে হাইড্রোজেন মিক্স করা হয় তাহলে ইয়া তৈরি হয়, মিথেন তৈরি হয়। মিথেনের ব্যবহার লাগবে না, এই সংশ্লেষ গ্যাসটাও লাগবে না। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ প্রডিউসার গ্যাস পরীক্ষা আসে, দেখো প্রডিউসার গ্যাস, যে প্রডিউসার গ্যাস আসে পরীক্ষা আসে। শুধু বিক্রিয়াটা লিখা, আর কিছু লেখার দরকার নেই। আর এখানে লিখবা স্টিল নির্মিত চুল্লির নাম, যে স্টিল নির্মিত চুল্লির নাম হচ্ছে প্রডিউসার, ওই নাম অনুসারে এটার নাম হচ্ছে প্রডিউসার গ্যাস, এটার নাম অনুসারে এটার নাম প্রডিউসার গ্যাস। লিখো এটার নাম অনুসারে এটার নাম প্রডিউসার গ্যাস। হ্যাঁ প্রডিউসার গ্যাস লিখো। আচ্ছা হয়েছে, এবার আসো, লাগবে না এখান থেকে আর কিছু লাগবে না। এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট একটা লাইন। দেখো এলপিজি গ্যাসটা গন্ধহীন, এই এলপিজি গ্যাসের মূল উপাদান দেখো, এই এলপিজি গ্যাসের মূল উপাদানটা হচ্ছে একটু লিখো। এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে বিউটেন, বিউটিন, প্রোপেন, এই যে বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন, এগুলো হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান। এছাড়া প্রোপিলিন, ইথেন অল্প পরিমাণে থাকে। উচ্চ তাপমাত্রায় 6 অ্যাটমসফিয়ার চাপে এলপিজিকে তরলে পরিণত করে উচ্চ চাপ সহ মানে গ্যাসে ভর্তি করা হয়। এলপিজি গ্যাসটা গন্ধহীন, এমসিকিউতে আসবে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটার ক্যালোরিফিক মান হচ্ছে প্রায় 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউবে। এবং এটা এলপিজি গ্যাসের দুর্ঘটনা দূর করার জন্য গন্ধযুক্ত মারকিপটেন, যে মারক্যাপটান ব্যবহার করা হয়, গন্ধযুক্ত মারক্যাপটান ব্যবহার করা হয়, অথবা তরল থায়ল, এখানে কি এটা হচ্ছে ইথেন, তো থায়ো ইথেন তরল ব্যবহার করা হয়। শেষ, এটা হচ্ছে মানে এমসিকিউতে আসে, এইগুলো এমসিকিউতে আসে। আচ্ছা এবার আসো আমরা সোজা এই কয়লার যে ব্যাপারগুলো, এটা মোটামুটি আমাদের হয়েছে। এবার হচ্ছে আমরা সোজা বিভিন্ন শিল্পে চলে যাব। এখন দেখো শিল্পের মধ্যে কোন শিল্পগুলো গুরুত্বপূর্ণ, দেখো এখানের মধ্যে রাসায়নিক সার যেটা ইউরিয়া, সিমেন্ট, চিনি, সাবান, কাঁচ সামগ্রী, চামড়া, প্লাস্টিক, পলিমার, কাগজ, তারপর হচ্ছে ওষুধ। তাহলে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1 নম্বর ইউরিয়া, এটা গুরুত্বপূর্ণ, ইউরিয়াটা গুরুত্বপূর্ণ, সিমেন্টটা গুরুত্বপূর্ণ, এবং কাঁচ সিরামিকটা গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে কাগজ। এটা এই 4টাই মূলত লাগবে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা সবচেয়ে বেশি লাগে। কোনটা বলো? সার, সিমেন্ট, কাঁচ, সিরামিক, আর একটা হচ্ছে তোমার আর চামড়া শিল্প মনে হয় ট্যানারি থেকে কিছু একটা আসছিল, তারপর মাঝে মধ্যে আসে। হ্যাঁ সাবানও আসছে, ওয়াও, তাহলে তো সাবানও পড়তে হবে। আচ্ছা তাহলে আমরা সবাই পরে ফেলি, আর কি করবো সবাই। আচ্ছা তো তোমাদের সময় আসতে পারে বিচিত্র, কি তোমাদের সময় আসতে পারে, হ্যাঁ সফট ড্রিঙ্কস। আচ্ছা এবার হচ্ছে আমরা যে মানে প্রথমে একটা একটা করে পড়বো। প্রথমে আমরা কোনটা পড়বো? প্রথমে আমরা ইউরিয়াটা পড়বো, ইউরিয়াটা আসে, ইউরিয়াটা। এগুলো এমনি তোমরা ইয়ে করতে পারো বিভিন্ন, এগুলো দরকার নেই, এগুলো হবে না এখানে। ইউরিয়াতে মূলনীতিটাই শুধু শিখবা, আর বাকিটা তোমরা পারবা। দেখো এই ইউরিয়াটা খুবই ইম্পর্টেন্ট, দেখো ইউরিয়া মূলনীতিটা।
ইউরিয়াটা তোমরা এসএসসিতে মনে পড়ছো যে আমরা জানি অ্যামোনিয়াম ইয়াকে সায়ানাইডকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় বলো? ইউরিয়া উৎপন্ন হয়, মনে পড়ছো কি না? যেটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ। বাট এখানে তো শিল্প উৎপাদন, তো শিল্প উৎপাদনের জন্য মেইন হচ্ছে অ্যামোনিয়াকে যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয় অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। এই অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে ইউরিয়া তৈরি হয়। দ্যাটস ইট, মূলনীতি। জাস্ট এটা লিখে ফেললে হয়ে যাবে, মানে এটা কনসেপ্টটা লিখে ফেললে হয়ে যাবে। তাপমাত্রা তো এখানে দেওয়া আছে। অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে ইউরিয়া পাওয়া যায়। অ্যামোনিয়াম কার্বামেটকে উত্তপ্ত করলে ইউরিয়া পাওয়া যায়। আসো এরপরে যেটা সবচেয়ে বেশি দরকার, দেখো এরপরে যেটা দরকার একটু কষ্ট করে, মানে এত কথা তো তোমার আসলে এনে সম্ভব না। তোমার বেস্ট পার্ট হচ্ছে যে এখান থেকে তুমি কই এটা কোথায়, এখানে একটা ইয়া ছিল, ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামটা কই 57 58 কই চলে গেছে? না না 58, এটা আউট হয়ে গেছে। 58 থাকার কথা না, না না না, এই যে 57 তো, 57 তো, এরপর 58 থাকার কথা না, পৃষ্ঠা বাদ গেছে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ মিনটাই, হ্যাঁ এটাই তো সমস্যা। সো আমরা যে কাজটা করবো, ইটস ওকে, নো প্রবলেম, আমাদের তো বই আছে। এই ইয়াটা মানে স্ট্রাকচারটা একটু পড়তে হবে, মানে এটা ইউরিয়ার যে তোমরা শুধু মেইন কাজ কি, মূলনীতিটা আর ডায়াগ্রামটা, আর কিচ্ছু লাগবে না। বলো মূলনীতি আর কি বলো, ডায়াগ্রাম, আর কিচ্ছু লাগবে না। মূলনীতির ডায়াগ্রাম পড়লে অটোমেটিক্যালি মনে থাকবে। দেখো এই যে এই ডায়াগ্রামটা, এই যে ডায়াগ্রামটা একটু অবশ্যই লাগবে। দেখো এই ডায়াগ্রামটাই তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ। কোন ডায়াগ্রামটা বলো? এখানকার যে ডায়াগ্রামটা আছে সেটা। তো এই ডায়াগ্রামটা তোমার লাগবে। এই ডায়াগ্রামটা জাস্ট একটু দেখো, তারপর হচ্ছে আমরা একটু দেখো। প্রথম হচ্ছে আমরা সবাই জানি যে ইউরিয়ার প্রধান উপাদান কি বলতো? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জন্য প্রধান লাগে হাইড্রোজেন। হাইড্রোজেনটা কোথা থেকে তৈরি হয়? মিথেন গ্যাস থেকে। তাহলে দেখো প্রথমে মিথেন থেকে প্রাকৃতিক গ্যাস, এখান থেকে মিথেন থেকে এই হাইড্রোজেন, রাইট? এই যে হাইড্রোজেন দেখছো কি না? এই হাইড্রোজেনটা স্টিম দ্বারা আলটিমেটলি মূল কাহিনী তো হচ্ছে এখানে আলটিমেটলি কোথায় জানো? আলটিমেটলি হচ্ছে যে এই ব্যাপারটা দেখো, এগুলো হচ্ছে বোগাস। এই যে হাইড্রোজেন আর অক্সিজেন দেখছো কি না? এই হাইড্রোজেন অক্সিজেনটা হচ্ছে তোমার এই যে অ্যামোনিয়া উৎপাদন, বুঝতে পারছে কি না? অ্যামোনিয়ার পরে আবার আমাদের কি লাগবে? অ্যামোনিয়ার পরে আমার এখানে আবার লাগবে যে কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইড, রাইট? এবার অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে আমরা কনভার্টারের মাধ্যমে যদি বিক্রিয়া করাই তখন এখানে আমরা ইউরিয়া পাবো। তার মানে দেখ, একদিক দিয়ে আমার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অন্য দিক দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, দেন দুইটা মিলে আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে। তার মানে এখানে যদি তোমার এত কিছু মনে না থাকে, তুমি এখান থেকেও ফ্লো চার্টটা শুরু করতে পারো, বুঝছো কি না? তাহলে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, প্রথম হচ্ছে হাইড্রোজেন এবং কী লাগবে? নাইট্রোজেন।
তো বেসিক্যালি এই যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুর সাথে যখন বিক্রিয়া করে তখন এগুলো কি এখানের মধ্যে আবার কি করে মিথেন গ্যাসও মিশায়, আবার কি নাইট্রোজেন গ্যাসও মিশায়। তো মিক্সচার করার পর স্টিম দ্বারা এই যৌগগুলো তৈরি হয়। দেন এখান থেকে অ্যামোনিয়া আর হাইড্রোজেনকে আলাদা করে অ্যামোনিয়া তৈরি করা, হাইড্রোজেন আর নাইট্রোজেনকে আলাদা করে অ্যামোনিয়া তৈরি করা হয়। আর এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে পুনরুদ্ধার করে এই দুইটাকে একটা কনভার্টারে বিক্রিয়া করানোর মাধ্যমে আমাদের কী তৈরি হয় বলো তো, অ্যামোনিয়া তৈরি হয়। তো তাহলে আলটিমেটলি আমার এখানে যে মেইন যে ফ্যাক্টরটা হচ্ছে এই বিক্রিয়াটাই আসতেছে। এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা মিলে অ্যামোনিয়াম কার্বামেট, এটা বিয়োজিত হয়ে কী তৈরি হয়ে যাচ্ছে বলো, ইউরিয়া। যে তাহলে একদিক থেকে আমার অ্যামোনিয়া আসতেছে আর অন্য দিক থেকে আমার কার্বন ডাইঅক্সাইড আসতেছে, তো দুদিক থেকে কম্প্রেসড হয়ে কী হয়ে যাচ্ছে, ইউরিয়া হচ্ছে। দ্যাটস সিম্পল, মানে আমাকে এত চিন্তা করতে হচ্ছে না, মানে আমি চিন্তা করতেছি আমার মুখস্থ হয়ে যাক আমার সাথে সাথে। বলো, ইউরিয়া উৎপাদনের জন্য প্রথম দরকার হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াটা কী হয়, হাইড্রোজেন এবং নাইট্রোজেন লাগে। তো তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন লাগে মিথেন গ্যাস, এখান থেকে বিক্রিয়া করে নাইট্রোজেন সহ মিক্স করে তারপর হাইড্রোজেন নাইট্রোজেন তৈরি করে হেবার পর সত্যি অ্যামোনিয়া। আর অন্য দিক দিয়ে আমি কী করতেছি, পটাশিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে এদিক দিয়ে ইউরিয়া তৈরি করতেছি। তৈরি করার পরে দেন এটা এদিক দুইটা মিলে মিশ্রিত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া তৈরি হয়, শেষ। এই প্রসেসটা মাথায় রাখতে পারবে না, এটা লিখতে পারলে ফুল মার্কস। বুঝছো কি না, একটু কষ্ট হবে, কিছু করার নেই, এটাই ফুল মার্কস, আর কিছু দরকার হবে না। ডান। দ্বিতীয় নাম্বার একটু বই থেকে দেখলে তো পারবা, বুঝছো তো, একটু বইতে করে পড়বো, আমি ওইগুলো একটু দেখা দিচ্ছি। ফাইন। দ্বিতীয় নম্বরে আমরা সোজা চলে যাব, ইউরিয়াটা শেষ আমার। ইউরিয়া হওয়ার পরে বুঝিনি, গ্লাস শিল্পে যাবো। আসো গ্লাস শিল্পে ইউরিয়া কী কী কাজে লাগে এগুলো তো দেওয়া আছে। গ্লাস শিল্পের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। কারণ গ্লাসে শুধু এক রকমের গ্লাস না, গ্লাসের মেইন উপাদান তো সিলিকা, বাট গ্লাসের বিভিন্ন উপাদান দেওয়ার কারণে গ্লাসের গুণগত মান চেঞ্জ হয়ে যায়। তো গ্লাসের একটা ফ্যাক্ট হচ্ছে যে কিছু কিছু গ্লাস সহজে ভেঙে যায়, আর কিছু কিছু গ্লাস ভাঙে না, নমনীয় হয়, মানে একটু নমনীয়, মানে ইয়া করা যায়। চায়না তো এখন এমন গ্লাস আবিষ্কার করছে, গুলি মারলেও কী হয় না, গ্লাস ভাঙবে না, এবং ফ্লেক্সিবল, এরকম করা যায় শিটের মতো। এগুলো মানে প্রোফাইল, এই প্লাস্টিকেই বলা যায়, কিন্তু গ্লাসের মতো আচরণ করে, বুলেট প্রুফ তৈরি করে। আচ্ছা, এখন আমার এখানে গ্লাসের যে গ্লাস অ্যাকচুয়ালি মানে অনেকগুলো পদার্থকে মিক্সচার করে আগুন উত্তপ্ত করা হয়, এটাই গ্লাস। মানে বিষয়টা এমন না যে গ্লাস কোনো বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ তৈরি হচ্ছে, এটা হচ্ছে অনেকগুলো কিছুর মিক্সচার, অনেকগুলো পদার্থের মিশ্রণ গ্লাসটা। তো এখন এই গ্লাসের এখানে তারপরে তুমি একটু লিখবা, এখানে দেখো মানে মূল যে কথাটা এটা হচ্ছে কাঁচ তৈরির প্রধান উপাদানগুলো কী কী আছে। কাঁচ তৈরির প্রধান উপাদানগুলো কী কী দেখো, সিলিকন দেখছো কিনা, বালি, তারপর হচ্ছে চুন, তারপর বা চুনাপাথর এবং সোডা অ্যাশ। এই তিনটা উৎপাদিত সাধারণ সংকেত হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন। এটা হচ্ছে কাঁচের উপাদান। তো আমাদের কাজকে এই তিনটাকে একটা অনুপাতে কী করা, মিক্সচার করে তাপ দেওয়া, তাপ দেওয়া, দ্যাটস ইট। তো কাঁচে মূল উপাদান তিনটাকে যদি একসাথে দেখো, এই যে 100 ভাগ সিলিকা, 35 ভাগ সোডা, 15 ভাগ, এই তিনটাকে মিশ্রিত করে তাপ দিয়ে দিলাম, এটাই কাঁচ হয়ে গেল। বুঝে নেই, এখানে এক্সট্রা কোনো নেই, মানে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি হবে এরকম না, মিশ্রিত করে উৎপাদ, একটা অনুপাতে বিক্রিয়া করে উৎপাদ। তো এখন এখানে সোডিয়াম সালফেট, এখানে অবশ্যই সোডা অ্যাশের পরিবর্তে সল্ট ক্যাক অ্যাশ কি কোনটা, সোডিয়াম সালফেটকে সল্ট ক্যাক অ্যাশ বলো, ওরে আল্লাহ। চারকোল, তারপর হচ্ছে চারকোল মানে কার্বন মিশ্রণ, সিলিকা চুনাপাথর উত্তপ্ত করে গ্লাস তৈরি করা। প্রথমে সোডিয়াম সিলিকেটে পরিণত হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে কাঁচ তৈরি হয়। এরপরে কাঁচের গৌণ উপাদান, এই গৌণ উপাদানগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। এই কাঁচের গৌণ উপাদানগুলো কী কী আছে, কাঁচের গৌণ উপাদানগুলো হচ্ছে পটাশ আছে, তারপর হচ্ছে বেরিয়াম কার্বনেট, বোরিক অ্যাসিড আছে, বোরাক্স আছে, জিঙ্ক কার্বনেট আছে, চীনামাটি আছে, এগুলো ঠিক আছে কিনা, এগুলো সবগুলো কী বলতো কাঁচের গৌণ উপাদান। কাঁচের কী উপাদান বলো, গৌণ উপাদান। এই বলো কাঁচের কী উপাদান বলো, গৌণ উপাদান। ফাইন। রঙিন কাঁচ তৈরিতে অবস্থান্ত ধাতু, তাই রঙিন, এগুলোর জন্য কাঁচগুলো রঙিন হয়, বিভিন্ন রকমের রং হয় কাঁচগুলো। অস্বচ্ছ কাঁচ তৈরিতে অ্যান্টিমনি, টিন, আর্সেনিক, আমরা যেগুলো বাসা বাড়িতে অস্বচ্ছ কাঁচ ব্যবহার করি যাতে করে বাইরে থেকে ভিতরে যাতে লিখতে না পায়।
তারপর সিলিকা বালিতে এটা উপাদান থাকলে কাঁচা সবুজ বর্ণ হয়, এটা উপাদান থাকলে হলুদ অভাব হয়। কাঁচকে বর্ণহীন করার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করা হয়। গলিত কাঁচা আবদ্ধ বুদবুদ কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য সোডিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামোনিয়াম ইত্যাদি যোগ করা হয়। সো মানে এগুলো হচ্ছে কাঁচের গুণগত মানগুলোকে চেঞ্জ করার জন্য এগুলো ব্যবহার করা হয়। দ্যাটস ইট। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এনিলিং, মানে এটা পরীক্ষায় প্রায় সময় আসে। এনিলিং কাকে বলে? এনিলিং কাকে বলে দেখো, খেয়াল করো। এই যে এখানে এনিলিংটা খুবই ইম্পর্টেন্ট। এনিলিং কাকে বলে? এনিলিং মানে পান দেওয়া। এখন কাঁচ হচ্ছে তাপকুপরিবাহিতা। উত্তপ্ত কাঁচ সামগ্রীকে হঠাৎ করে শীতল করলে ভিতরে আসন্ন মানে এর কারণে ফেটে যেতে পারে। বঙ্গুরতা বেড়ে গিয়ে কাঁচ সামগ্রী ফেটে যায়। তাই কাঁচের বঙ্গুরতা রোধ করার জন্য উত্তপ্ত কাঁচ সামগ্রীকে কোমলায়ন তাপমাত্রা কাঁচের বিভিন্ন গণনাঙ্কের চেয়ে একটু বেশি এবং সংকট তাপমাত্রার কাছাকাছি দীর্ঘ সময় যাবৎ ধীরে ধীরে শীতল করতে হয়। তাহলে এই এনিলিংটা হচ্ছে একটা প্রক্রিয়া। জিনিসটাকে আমি একটু সহজ করে বলি, তুমি বুঝবা। যেমন আমরা ফুডিং বানাই না, ফুডিংটাকে যদি আমরা বানানোর সাথে সাথে গরম সাথে সাথে ফ্রিজের মধ্যে রাখি দিই, কী হবে জানো? ফুডিংগুলা মানে খুব নরম হয়ে মানে বেড়াইয়া হয়ে যাবে, মানে মজা হবে না। আর যদি ফুডিংটাকে আমরা কি করি, মানে হালকা বাহিরে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিই, তাহলে খাবারটাও সুস্বাদু, ক্রিস্টালগুলো সুন্দরভাবে গঠিত হয়। তাহলে এই যে তাপমাত্রা যে পরিবর্তনটা করতেছি, এই পরিবর্তনের একটা সিস্টেম আছে না, ঠাস করে আমি ঠান্ডা করে ফেলি নিই। ঠিক সেমভাবে আমরা যখন বাসা বাড়িতে বিল্ডিংগুলো করি, তখন বিল্ডিংগুলো করার পর প্রায় আমরা মাসখানেক পর্যন্ত আমরা বিল্ডিংয়ে প্রচুর পানি দিই না বিল্ডিংয়ে, সিমেন্টের ব্যাপারগুলো। তো সেমভাবে এই পান দেওয়া মানে হচ্ছে যে মানে ভঙ্গুরতা রোধ করার জন্য আমরা তাকে এমনভাবে কি করব, মানে দীর্ঘ সময় ধরে শীতল করব। এই শীতলকরণ প্রক্রিয়াকে কাঁচ সামগ্রী এনিলিন বা পান দেওয়া বা কোমলায়ন বলা হয়। সো কাঁচকে যদি আমি সাথে সাথে ঠান্ডা করে ফেলি, তাহলে কাঁচটা কী হবে, সাথে সাথে ভঙ্গুর হয়ে যেতে পারে। এই কারণে এটা রোধ করার জন্য আমাকে এখানে এনিলিং করতে হচ্ছে। কী করতে হচ্ছে? এনিলিং করতে হচ্ছে। তাই তাপমাত্রা হঠাৎ করে না কমিয়ে একটা সিস্টেমেটিক্যালি কমা। বুঝতে পারছি কি না? দ্যাটস ইট, আর কিছু না। এবার আসো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার তুমি মানে ফ্লো চার্টে আসো, এই তিনটাকে মিশ্রিত করলা, বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে কিউলেট গোড়া সহ যোগ করে এগুলো যোগ করে ফার্নেসে তাপমাত্রা দিলে এনিলিং করলা, বাজাত করো। একদম সিম্পল একটা জিনিস না? সিম্পল কিনা বলো? এটাই তুমি মাথায় রাখবে, আর বাকিগুলো তুমি পড়তে পারো তোমার ইচ্ছা। বিভিন্ন প্রকার কাঁচ, যেমন সফট গ্লাস, তারপর হচ্ছে এখানে হার্ড গ্লাস, তারপর হচ্ছে অপটিক্যাল গ্লাস, তারপর হচ্ছে ক্রোকারিস, যে সিরামিক গ্লাস, যেটা ক্রোকারিস বলে না, ক্রোকারিস মানে এটা যে সেরিয়াম গ্লাসের এগুলা। চোখের এখানে তো ক্রোক্স লেখা আছে, আমরা ক্রোকারিস বলি না, সিরামিকের পণ্য। এখানে তো সেরিয়াম গ্লাস দেখছে, সিরামিক আলাদা। অপটিক্যাল গ্লাস আছে, তারপর হচ্ছে গ্রিন গ্লাস আছে, ফায়ারেক্স গ্লাস। তারপর এগুলো সাধারণত ল্যাবরেটরির যে গ্লাস সামগ্রী আছে না, ল্যাবরেটরি, ওগুলোতে ব্যবহার করা হয়। রাসায়নিকভাবে এগুলা বিক্রিয়ার সাথে সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। এই কারণে এইটা জেনা কাঁচ বা পাইরেক্স গ্লাস বলে। এটা আমাদের ল্যাবের মধ্যে ব্যবহার করতে, ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় জেনা কাঁচ বা পাইরেক্স গ্লাস। আচ্ছা, এরপর হচ্ছে ফাইবার গ্লাস, তারপর হচ্ছে লিমোনাইট, এখানে কি লেমিনেটেড সেফটি গ্লাস, তারপর হচ্ছে কালার্ড গ্লাস, তারপর হচ্ছে কাঁচের উপরে নকশা করা হয়, আবার বিভিন্ন ধরনের নকশা করা হয়। প্রিপেড বুলেট, এগুলো সবগুলো হচ্ছে প্রিপেড বুলেট, এগুলো পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? আচ্ছা, এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ইথিলিন বিনাইল এসিটেট শিটও রাখা হয়, তার মানে কি প্লাস্টিক আর কি, প্লাস্টিক, এটাও দেখা হয়। এটা দরকার নেই, এগুলো বুলেট প্রুফ গ্লাস আর কি। তো এবার আসো আমাদের এবার হচ্ছে আমাদের কী বলো তো, সিরামিক, রাইট, সিরামিকে আসো। এই সিরামিকের জন্য যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যে বাসা বাড়িতে কী ব্যবহার করি, কী নিই বলো তো? বাসা বাড়িতে কী করি? বাসা বাড়িতে কী করো? বাসা বাড়িতে যে আমরা রান্নাবান্না করি না, রান্নাবান্না তো আর সিরামিক দিয়ে করি না। খাওয়ার সময় বর্তনগুলা, তারপর আর কি প্লেট, এগুলো সবগুলো সিরামিকের তৈরি। তো সিরামিকের মেইন যে উপাদান, এগুলো হচ্ছে চায়না ক্লে। দেখো, চায়না ক্লে, কেওরিন বা কাদামাটি, তোমার পরীক্ষার সংকেতগুলো আসবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড এবং পানি। এগুলো না মনে থাকবে না, তুমি কী করবা, বারবার পড়বা। মানে মনে না থাকাটা স্বাভাবিক, মনে না থাকাটা কী বলো,
তো তোমাকে জিজ্ঞেস করবে সাইনাক্লের সংকেত কী, কেওলিন, কাদা, এগুলো কয়েকবার লিখতে হবে। সিলিকা বা কোয়ার্টাস এটা তো জানো। তারপর হচ্ছে ফেলাসপার কি, অ্যালুমিনিয়াম সালফার সিলিকা ক্ষারীয় মিশ্রণ পদার্থ হচ্ছে ফেলাসপার। তাহলে পটাশ ফেলাসপার, তারপর হচ্ছে সোডা ফেলাসপার, তারপর হচ্ছে লাইম ফেলাসপার ইত্যাদি। আচ্ছা, বিগলকগুলো কী কী আছে এগুলো এখানে দেখবা। তারপরে বিগলক হিসেবে কী কী ব্যবহার করে, অ্যাকচুয়ালি সিরামিকও কী বলো তো, এগুলো সবগুলোর মিশ্রণ আর কি। তো এখন পরীক্ষাতে আসবে বিস্কুট কাকে বলে, তুমি তো লিখবা যে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা আসতে পারে বিস্কুট কাকে বলে। কারণ তুমি তো লিখে দিবা যে আটা ময়দা দিয়ে ইয়াতে বেকারিতে যে ইয়া বানানো তাকে বিস্কুট বলে। অ্যাকচুয়ালি ওইভাবে লিখলে হবে না। বিস্কুট হচ্ছে একটা মিশ্রণ, সেটা হচ্ছে কী কী থাকে, দানাদার অ্যালুমিনিয়াম সিলিকা থাকবে, তারপর হচ্ছে মুলাইট থাকবে, তারপর হচ্ছে তাপমাত্রা দিবা, তাপমাত্রা দিয়ে ক্রিস্টোব্যালাইট গঠিত হয়। মুলাইট ও ক্রিস্টোব্যালাইট দানাদার মিশ্রণটি উৎপন্ন হয়। এভাবে সছিদ্র ফোড়া বা সিরামিক মিশ্রণটাকে কী বলা হয় বলো, বিস্কুট বলে। এই যে এই জিনিসটা একটু মনে রাখবে, বিস্কুট মানে কি আমাদের যে বিস্কুট সেগুলো না, এগুলো না মনে থাকবে না, আমি বারবার বলতেছি এগুলো মনে থাকবে না, তোমাকে বারবার কী করতে হবে বলো, পড়তে হবে, পড়ে পড়ে তোমাকে মনে রাখতে হবে। যেমন চাইনাক্লের সংকেত কি, অ্যালুমিনিয়াম সালফেট, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ঠিক আছে। তো এখানে তুমি একটু মনে রাখতে পারবা যে অ্যালুমিনিয়াম আর সিলিকন যখন থাকবে তুমি মনে চায়না না, চায়না তো চকাচ্ছা না, তো চকাচ্ছাটা দৈন্যের শখের সাথে তিরিনা করে, তার মানে সিলিকন থাকবে। তো চায় না, তো না আছে, এ আছে অ্যালুমিনিয়াম, তাহলে চারে, তাহলে অ্যালুমিনিয়াম আর সিলিকন মনে রাখবে আর কি এটার ভিতরে থাকে। 2:2 দেখো 2 3 2 2 রাইট, চাইনাক্লের সংকেত, তাহলে সিলিকন আর অ্যালুমিনিয়ামের মিশ্রণটাকে চাইনাক্লে বলা হয়। মুলাইট, তাহলে এখানে সিলিকন আছে এবং অ্যালুমিনিয়াম আছে। আর ক্রিস্টোব্যালাইট সিলিকনের মিশ্রণটা ক্রিস্টোব্যালাইট বলা হয়। ক্রিস্টোব্যালাইট হচ্ছে সিলিকনকে উত্তপ্ত করলে দানাদার হয়ে যায়, এই দানাদারের নাম হচ্ছে ক্রিস্টোব্যালাইট, মানে সিলিকনকে উত্তপ্ত করলে ক্রিস্টোব্যালাইট হয়ে যায়। আর এই দুইটার মিশ্রণটার নাম হচ্ছে বিস্কুট। কি বলো সাইও লিখে দিও বিস্কুট মানে কি দেখিও আবার। তো অ্যাকচুয়ালি চাইনাক্লে যে ইয়াটা আছে তুমি একটু দেখো, চাইনাক্লে, তারপরে স্লিপ প্রস্তুতি, ফিল্টার কেক প্রস্তুতি, শেফিং ড্রয়িং ব্লক প্রস্তুতি, এরপর সিরামিক সামগ্রী। অ্যাকচুয়ালি জিনিসগুলো মিশ্রিত করে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন সিস্টেমে আমরা কী তৈরি কী পাই বলো, মানে ফার্নিশ সিরামিক পাই। কী সিরামিক পাই বলো, ফার্নিশ সিরামিক পাই। তো আমরা একটা জিনিস পড়ছিলাম পঞ্চম অধ্যায়ে যে টয়লেট ক্লিনারে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি বা গ্লাস ক্লিনারে কিন্তু আমরা অ্যামোনিয়া ব্যবহার করি। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সাধারণত সিরামিকের সাথে বিক্রিয়া করতে পারে না, কারণ সিরামিকে ওই ধরনের শক্ত উপাদান আছে যেটা সহজে কার সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, কিন্তু গ্লাসের সাথে সহজে বিক্রিয়া করে ফেলে, তো গ্লাসগুলো হয়ে যায়। এই ব্যাপারটা একটু মনে রাখবো, ফাইন। আচ্ছা, এইটার মধ্যে সিরামিকের মধ্যে তুমি করাটা, গ্লেজিং মানে বুঝো তো, মানে জিনিসটা একটু হবে, কী হবে বলো তো, মানে ফার্নিশড হয়ে একটু সুন্দর দেখাবে, এটাই গ্লেজিং বলা হয় আর কি। আমরা বলি গ্লিজ মারতেছে বলি না, হ্যাঁ ওরকম আর কি। গ্লেজিং হলো ছিদ্রযুক্ত অমসৃণ সিরামিকের উপর কাঁচতরির মিশ্রণ, তার মানে কি স্বচ্ছ করে ফেলা। কী করে ফেলা বলো তো, স্বচ্ছ করে ফেলা, তার মানে জিনিসটা একটু মানে একটা খসখসে, তো একটা মসৃণ আবরণ, এটা গ্লেজ বলা হয়, মসৃণ আবরণ তৈরি করা হয়। ওই যে ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হয়, সিলিকার সাথে গঠিত সোডিয়ামের তৈরি করে ছিদ্রগুলো বন্ধ করে মসৃণতা সৃষ্টি করে। সিরামিকের গায়ে চিত্রের অঙ্কন গ্লেজিং করার পূর্বে হয়ে যায়, চিত্র অঙ্কনটা আগে করে পরে গ্লেজিং করে, গ্লেজিংটা সবার পরে হয়, মানে সিরামিকের গায়ে আমরা বিভিন্ন চিত্র দেখি না, এটা পরে হয়। তো এগুলো পড়তে আমার আসলে সবই মুখস্থ, কিছু করার নেই, সবই মুখস্থ, ঠিক না, একটু পড়তে হবে আর কি, আর কিছু করার নেই। আচ্ছা, এবার আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি, সেটা কোনটা বলো তো, পেপার তো আছে, পেপারের পর আরেকটা বাকি ছিল আমাদের, কি বলো তো সবচেয়ে বেশি আসে, হ্যাঁ সিমেন্টটা একটু করতে হবে। পেপার আমরা সবাই জানি যে পেপারের মৌলিক উপাদান কি, আমরা সবাই জানি পেপার হচ্ছে গাছ, বিশেষ করে কর্ণফুলী পেপার মেল হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশগুলোকে কী করে জানিস, প্রথমে এরকম একদম ছোটো ছোটো টুকরা করে ফেলা হয়, টুকরা করে তার মধ্যে বিভিন্ন রকমের মিশ্রণ করে মসৃণ করে তারপরে পেপার তৈরি করা হয়। তো পেপারের মৌলিক উপাদান হচ্ছে সেলুলোজ। কী বলতো, গাছের মধ্যে কী থাকে, বল সেলুলোজ। আর এই সেলুলোজ যখন প্রাকৃতিক পলিমার বা ফাইবার থাকে তাকে পাল্প বলে। এই পাল্প থেকে পেপার, টেক্সটাইল, ফুড, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।
তাহলে বাঁশ, কাঠ, শন, খড়, পাটখাড়ি, আখের ছোবড়া, পানি ছাড়া 3টি উপাদান থাকে। তাহলে সেলুলোজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ ফাইবারে বিটা ডি গ্লুকোজ এবং হচ্ছে সেলুলোজ পলিমারে এখানে β14 গ্লাইকোসাইড বন্ধন থাকে। তো গাছের মূল কাঠামোর মধ্যে প্রথমে পাল্প তৈরি করা হয় পেপার তৈরি করার জন্য। তাহলে এরপর হচ্ছে লিগনিন হলো প্রাকৃতিক ত্রিমাত্রিক পরিমাণ। লিগনিন সেলুলোজকে উদ্ভিদের কাঠামোতে দৃঢ়ভাবে আবদ্ধ বার্নিং করে রাখে। এটির পরিমাণ হচ্ছে 20 থেকে 30% উদ্ভিদের মধ্যে থাকে। তারপর হচ্ছে হেমিসেলুলোজ হলো শাখাযুক্ত ছোট দৈর্ঘ্যের বিটা ডি গ্লুকোজ পলিমার। উদ্ভিদে এটা পরিমাণ থাকে এত %। তো অ্যাকচুয়ালি সেলুলোজ থেকে আমরা এই সবগুলো কম্বাইন্ড হচ্ছে গাছের মধ্যে থাকে, এই উপাদানগুলো গাছের মধ্যে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কীভাবে তৈরি হয়? তাহলে সোজা আমরা কোথায় চলে যাবো? একদম লাস্টে এখানে চলে যাবো। দেখ এদিকে দেখা, দেখ প্রথমে কী করছে বলতো, কাঁচামাল বাঁশ যেটাকে ছোটো ছোটো টুকরা করে কুকিং লিকারের নেকে এই যে ডাইজেস্টার যোগ করে সেলুলোজ লিকার তৈরি করে। এই সেলুলোজ লিকার তৈরি করে ফিল্টারকরণ করে ব্ল্যাক লিকার পুনঃব্যবহারযোগ্য, আর লিকারযুক্ত সেলুলোজ দেন ধৌতকরণ বাদামি সেলুলোজ, এরপরে বিরঞ্জন করে তারপরে কী করবে জানিস? এগুলো আঠার মতো হয়ে যাবে। কার মতো হয়ে যাবে? আঠা আর কাই আর কি। তো কাইগুলোকে এরকম কনভেয়ার বেল্ট আছে, ওই কনভেয়ার বেল্টের মধ্যে এরকম একটা রাউন্ড আছে, এটা কি বলে ওই রাবারের মতো। তো এইখান দিয়ে যাইলে একটা সূক্ষ্ম স্তর তৈরি হবে। স্তরটা পাতলা হইতে একদম লাস্ট পর্যন্ত গেলে প্রথমে ভিজে থাকে, একদম লাস্ট পর্যন্ত শুকাতে লাস্টে গিয়ে অটোমেটিক পেপার শিট আকারে বের হয়। এই জিনিসটাকে আমরা পিঠা বেলি না, কাইগুলো দিয়ে পিঠারে বেলি আমরা কী করি, ছোটো ছোটো পাতলা করে ফেলি না। তো কাইগুলো এখানে কাই তৈরি হয়ে থাকে, এইখানে বাদামে এই যে এখানে লিকার সেলুলোজ লিকার হয়ে যায়। এটা কি বলে, আমরা কি বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি, পাল্প বলতে পারি আর কি। ওই জিনিসটা কী হয়ে যায় বলতো, আঠাগুলোকে তারা কি করে বিরঞ্জন করে সাদা হয়ে যাওয়ার পর দেন কি করে, ও কনভেয়ার বেল্টের মাধ্যমে গিয়ে এখানে রোলার থাকে, রোলার দিয়ে চাপ দিয়ে এগুলোকে পাতলা করে ফেলা হয়। পাতলা করে তারপরে কী বের করা হয় বল, পেপারটা বের করা হয়। সিম্পল, বুঝতে পারছি কি না? সিম্পল জিনিসগুলো এগুলো মাথায় রাখিস, ফাইন। এবার আসো পাল্প থেকে কাগজ উৎপাদনের মূলনীতি। এটা জানলাম। তো তার এখানে মূল কাহিনী কোনটা? মূল কাহিনী হচ্ছে বাঁশের নরম কাঠে হেমিসেলুলোজ যেগুলো থাকে এগুলোকে অপসারণ করে কাই পাওয়া যায়, তাকে কাগজ বা মন্ড বা পাল্প বলে। এই পাল্পগুলোকে বিটারের সাইজিং এজেন্ট যোগ করে বিটিং, এরপর ফিল্টার মিশিয়ে রিফাইনিং ব্লিচিং এজেন্ট যোগ করে রোলার মেশিনের শীত পদ্ধতিতে রোলার মেশিন দিয়ে এরপরে পানি রোদি কিছু ইয়াদে যাতে পানি না ধরে সাদা মসৃণ কাগজের শীট উৎপাদন করা হয়। খুবই সিম্পল। আমি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে গেছিলাম এই কর্ণফুলী পেপার মিলে, ওখানে আমি দেখছি কর্ণফুলী পেপার মিলে পেপার কেমনে তৈরি করে আর কি দেখছি আর কি। আচ্ছা, এবার হচ্ছে পাল্প থেকে কাগজ তৈরি, বিটিং, রিফাইনিং, কাগজের শীট তৈরি, এগুলো তো পারা যাবে, এগুলো নিয়ে দরকার নেই। রিফাইনিং কি, এগুলোকে বিভিন্ন কালার দেওয়া হয়, ঠিক আছে, এটাই, অন্য কিছু না। এই যে এখানে দেওয়া আছে কাগজের পাল্প, তার ফিল্টারকরণ, এরপর হচ্ছে শীট তৈরি, শুষ্ককরণ, ক্যালেন্ডারিংকরণ এবং মসৃণ কাগজ হয়ে যায়। ওখানে বের হওয়ার সময় বিশাল শীট হয়ে বের হয়। তো এরপরে ওখানে আছে তোর ব্লেড আছে, তো ব্লেড দিয়ে অটোমেটিক সাইজ আকারে খাপ 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 করে কতগুলো আছে, একটা সাইজের দাম করে এটা কেটে দিলে একটা পার্ট হয়ে বের হয়। আর মাঝখানে মনে করো একটু উল্টাপাল্টা সাইজ হয়ে গেলে মাঝখানে ব্লেড আছে, ব্লেডে কী করে এটাকে একটা সুন্দর সাইজ করে ফেলে, বিশাল লম্বা শীট তৈরি হয়। শীটে কাগজগুলো কেটে তারপর আলাদা করা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সিমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। যেটা সিমেন্টটা সেটাও হচ্ছে ওয়ান কাইন্ডস অফ মিশ্রণ। সিমেন্ট অ্যাকচুয়ালি কোনো না, কোনো একটা রাসায়নিক কোনো একটা যৌগ না বলে আমি এটাকে বলতে পারি কম্পাউন্ড বলতে পারি, মিশ্রণ বলতে পারি, মিক্সচার বলতে পারি। কারণ সিমেন্ট হচ্ছে মিক্সচার। এখন সিমেন্ট মিক্সচারের মধ্যে যখন পানি দিবি তখন সিমেন্টটা অ্যাক্টিভ হয়ে শক্ত হয়ে যাবে, পানি দেওয়ার ফলে। তো পানি দেওয়ার পরে দুই রকমের জিনিস পাওয়া যায়, একটা দ্রুত শক্ত করে, আর একটা শক্ত হতে সময় নেওয়া হয়। এখন শক্ত হতে সময় নেই, কিছুক্ষণ আগে আমরা কাঁচের কথা পড়ছি না, তাড়াতাড়ি যদি কী হয়ে যায় বল, এই কাঁচের কথা পড়ছি না কিছুক্ষণ আগে, তাড়াতাড়ি যদি কী করে ফেলি, ঠান্ডা করে ফেলি, তাহলে কাঁচটা ভেঙে যায়। এখানেও সেম কাহিনী। তো এই জায়গাটা তোকে কোনটা উপাদান কী কাজ করে, এখন পরীক্ষা আসে পোর্টল্যান্ড সিমেন্ট কাকে বলে। তো মেয়ে একটা লিখছে, পোর্টে যে সিমেন্ট ল্যান্ড করে তাকে পোর্টল্যান্ড সিমেন্ট বলে। হ্যাঁ, বইয়ের খাতা লিখছে পোর্টে যে সিমেন্ট ল্যান্ড করে তাকে। তো পোর্টল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গার নাম। তো ওই ইংল্যান্ডের ওই জায়গাতে প্রচুর পরিমাণে সিমেন্ট পাওয়া যায়, এই এক ধরনের পাওয়া যায়, এটা কি বলে, অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম, হ্যাঁ, মিশ্রণ পাওয়া যায়। এটার নামকরণ হয়েছে ওই
মানে এটার নাম ওই পোর্টল্যান্ড স্থানে এই ধরনের শক্ত পাথরের মতো হওয়ায় এটির নামকরণ অনুসারে পোর্টল্যান্ড বলা হয়, পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। তাহলে এখন পোর্টল্যান্ড সিমেন্ট গুঁড়া উপস্থিতিতে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় পানির উপস্থিতিতে, একে হাইড্রোলিক সিমেন্টও বলে। সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পোর্টল্যান্ড সিমেন্ট। এই পোর্টল্যান্ড সিমেন্টে কী কী থাকে? চুন থাকে, সিলিকা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন অক্সাইড থাকে, সালফার ট্রাইঅক্সাইড থাকে। দেখ, চুন, সিলিকা, অ্যালুমিনিয়াম, খুবই ইম্পর্টেন্ট, একটু খুবই ইম্পর্টেন্ট যে পোর্টল্যান্ড সিমেন্ট কাকে বলে। এটা ক্যালসিয়াম অ্যালুমিনেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। তো এটার মধ্যে কোনটা কী উপাদান থাকে এখানে দেখ। এই অত্যাবশ্যকীয় যে উপাদান এটাকে ক্যালকেরিয়াস বলে, যে ক্যালকেরিয়াস বা ক্যালসিয়াম ধাতু গঠিত পদার্থ। এই অত্যাবশ্যক উপাদান হচ্ছে ক্যালসিয়াম ধাতু গঠিত পদার্থ, এটাকে ক্যালকেরিয়াস বলা হয়, ক্যালকেরিয়াস। তাহলে ক্যালকেরিয়াস কাকে বলে? ক্যালসিয়াম ধাতু গঠিত যৌগগুলোকে ক্যালকেরিয়াস বলে। ক্যালকেরিয়াসের উদাহরণ কি? চুন। কি বল? চুন এমসিকিউতে আসে, ক্যালকেরিয়াস উপাদান কোনটি? তাহলে এটা হচ্ছে কি বল? ক্যালসিয়াম অক্সাইড। চুনাপাথর থেকে পাওয়া যায় কাদামাটি, আর্জেলিয়াস। আচ্ছা, এই আর্জেলিয়াস কাদামাটি বা আর্জেলিয়াস, যে কাদামাটি বা আর্জেলিয়াস পদার্থ রূপে, মানে এই আর্জেলিয়াস পদার্থগুলো কী কী? কাদামাটি। তো এগুলো কী কী আছে? সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, চায়না ক্লে, এগুলো থাকে। মানে এইগুলো সবগুলো হচ্ছে আর্জেলিয়াস পদার্থ। আর্জেলিসিয়াস পদার্থ কাদামাটি। সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, চায়না ক্লে থেকে পাওয়া যায়। তাহলে নিচের উপাদানগুলো বিভিন্ন অনুপাতে সিমেন্টে রাখা হয়। দেখ এদিকে দেখা, আর্জেলিসিয়াস। দেখ সিলিকন, অ্যালুমিনিয়াম উপাদানগুলো কত? দেখ এখানে 2.4 থেকে কত পার্সেন্ট? 2.5 থেকে 4%। আর এখানে হচ্ছে শতকরা পরিমাণ হচ্ছে 1.9 থেকে 2%। এটাকে অনুপাত নাকি পরিমাণ দিল? এটা অনুপাত, পরিমাণ, পার্সেন্ট না। মানে একটা কোনটা কত, মানে এটার সাথে এটার অনুপাত কত হবে, এটার সাথে এটার অনুপাত কত হবে, মানে 2%, 2:2, মানে একই 1:2 আর কি। এখানে হচ্ছে 3-3 মতো আর কি, অ্যালুমিনিয়াম আর সিলিকন। তার মানে সিলিকন পরিমাণ বেশি, অ্যালুমিনিয়ামের পরিমাণ কম। আর এখানে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, এগুলো মিশ্রণটা এটা থাকবে আর এটার পরিমাণটা বেশি থাকবে, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকবে। আচ্ছা, এবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো পড়বো সেটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা এমসিকিউতে আসে, একদম খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে দেখ কোনটার কাজ কী। মানে আমি যে একটা সিমেন্ট তৈরি করলাম, এই সিমেন্টের মধ্যে কোনটা কী কাজ করে সেটা আমাকে জানতে হবে। তাহলে দেখ, প্রথমে দেখ, আয়রনযুক্ত সিমেন্ট সাদা হয় কিন্তু উপাদান মিশ্রণে তাপ জারণ দেরি হয়। চুন কম থাকলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে, তো তাড়াতাড়ি যদি জমাট বাঁধে কম শক্ত হয়। আবার চুনের পরিমাণ বেশি থাকলে সিমেন্টে ফাটল ধরে। তো তার মানে কি উভয় সংকট না? কম থাকলে জমাট বাঁধে আর বেশি থাকলে ফাটল ধরে। তো এইটা এই ধরনেরটা মানে এটা করার জন্য, এই কারণের জন্য যে অ্যালুমিনিয়ামে যে সিলিকার অনুপাত কম হলে ধীরে ধীরে জমাট বাঁধে, সিলিকার অনুপাত কম হলে ধীরে ধীরে জমাট বাঁধে। তার মানে সিলিকার পরিমাণটা কমাই দেবো। অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ বেশি হলে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে, তাহলে অ্যালুমিনিয়ামের পরিমাণও কমাই দেবো, সিলিকনও কমাই দেবো, অ্যালুমিনিয়ামের পরিমাণ কমাই দেবো। এখন দেখ এই কোনটা কী কাজ করে সেটাই হচ্ছে আমার মেইন দরকার। পোর্টল্যান্ড সিমেন্টে আমার কী থাকে? ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম, যে প্রধান উপাদান হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, তারপর হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, তারপর হচ্ছে দ্বিতীয় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, তারপর হচ্ছে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরেট। এই চারটা মিলে মিক্স করে তো আমরা সিমেন্ট বা ক্লিঙ্কার বলি আর কি। ক্লিঙ্কারের সাথে অবশিষ্ট জিপসাম চূর্ণ পূরণ করে তারপর আমরা সিমেন্ট তৈরি করি। অ্যাকচুয়ালি ওই যেগুলোর মিশ্রণটা হচ্ছে সিমেন্ট। এখন আমার যেখানে দরকার, যে জিনিসটা দরকার, এদিকে দেখা স্যার একটু, মানে একটা লাইন আমার দরকার, সেটা হচ্ছে যে এই লাইনটা আমি একটু দাঁড়া, আমি একটু একটা লাইন আমি তোকে বলতে চাচ্ছি, ওইটাই আমার দরকার, আর কিছুর দরকার নাই। এগুলো মিশ্রণগুলো ধীরে ধীরে সিমেন্ট তৈরি হবে, আমি এখানে জানি, মানলাম। না না, স্লারি না। আমি কোন পদার্থ কী কাজ করে সেটা আমার দরকার। হ্যাঁ, আমি দেখতেছি, দাঁড়া, ওই কোন পদার্থ কী কাজ করে সেটা একটা আছে, মানে বর্ণনা আছে। এই যে ফাইন, এই যে পাইছি, এই যে পাইছি, এখানে আছে মোস্ট প্রবাবলি। এই যে এই লাইনটা 5টা ইম্পর্টেন্ট, 5টা, এটাকে 5টা স্টার দিতে হবে। দেখ এদিকে দেখা, এই যে
জিপসাম গুঁড়া মিশানোর কারণ হলো ক্লিংকার গুঁড়ায় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আছে। তো ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের কারণে কী হয় বলতো, দ্রুত জমাট বাঁধে। তাহলে এখান থেকে কিছুক্ষণ আগে আমি পেলাম ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কী করে, আবার অতিরিক্ত হলে কী হয় বল, ফেটে যায়, রাইট। তো জিপসাম গুঁড়ো কী করে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফায়ামোনেট উৎপন্ন করে, ফলে সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে মন্থর করে, ফলে সিমেন্ট বাঁধার পর ফাটল রোধ হয়। দিস ইজ দ্য ইউর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জিপসাম কেন ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগে আমি বললাম যে সিলিকনের পরিমাণ কম, আর একটা কি ইসের পরিমাণ, কিছুক্ষণ আগে আমরা পড়লাম না একটা লাইন, কী করছি মনে আছে, দেখ যে কোনটা কী কাজ করে আমরা পড়ছি না, সিলিকনের পরিমাণ কম হলে এই যে সিলিকার অনুপাত কম হলে ধীরে ধীরে জমাট বাঁধে, আবার অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি হলে কী করে, তাড়াতাড়ি জমাট বাঁধে। এই জিনিসটা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়, জিপসাম গুঁড়া ব্যবহার করা হয়। তাহলে জিপসাম গুঁড়া কী করে, সিমেন্টের গুণগত মানকে কী করে, বৃদ্ধি করে। দিস ইজ ইউর পয়েন্ট, এই কথাটাই তোকে মনে রাখতে হবে। মানে এগুলো অনেক সময় পড়ার সময় মনে থাকবে না, তো এই কারণে আমি তোকে দেখা দিলাম আর কি। এরপর আর্জেলিয়াস পণ্যটা কি, চাইনাক্লেট হচ্ছে আর্জেলিয়াস পণ্য, মানে কাদামাটি জাতীয় পদার্থকে আর্জেলেসিয়াস যে কাদামাটি জাতীয় পদার্থকে, আর ক্যালকেরিয়াস মানে কি, ক্যালসিয়াম গঠিত পদার্থ, চুনাপাথর মার্বেল, মানে ক্যালসিয়াম যাদের কাছে আছে তারা সবাই হচ্ছে কি বলতো, ক্যালকেরিয়াস। আর কাদামাটি যে যারা মানে নরম ক্লে তাহলে চায়না ক্লেটা হলো ওয়ান কাইন্ডস অফ আর্জেলিসিয়াস। আচ্ছা, তাহলে সিমেন্টের মানে সিমেন্ট যখন থাকে তখন কিন্তু একটা মানে মসৃণ একটা তৈরি হয়, মানে ইয়ার মতো, এটা কি বলে, পাউডার, মসৃণ পাউডার আর কি। সিমেন্ট হচ্ছে মসৃণ কি বল, পাউডার। বাট পানির সংস্পর্শে এসে কি হয়ে যায় বলে, এগুলা শক্ত হয়ে যায়, কি হয়ে, জমাট বেঁধে যায়, কি বেঁধে যায়, জমাট বাঁধলেই তো আমাদের আবার কাহিনীগুলো শুরু হয়, এটা আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা পোর্টল্যান্ড সিমেন্ট কাকে বলে এটা আমরা জানলাম। তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট নামকরণ করা হয়েছে কেন বলতো, ইংল্যান্ডের পোর্টল্যান্ড নামক স্থানে এই ভারী পদার্থগুলো পাওয়া যায় বিদায় এগুলোকে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয়। আচ্ছা ফাইন, আর এখানে দরকার হবে না, সিমেন্টে জমাট বাঁধা, হ্যাঁ ফ্লোচারটা লাগবে, আর জমাট বাঁধাটা, এই জমাট বাঁধাটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে সিমেন্টে জমাট বাঁধাটা খুবই ইম্পর্টেন্ট। পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, ক্যালসিয়াম সিলিকেট, এরপর হচ্ছে জেলের মতো তৈরি করে। এই যে জিপসামের ভূমিকা, কিছুক্ষণ আগে তোদেরকে বললাম সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে কী করে, যে জিপসামের ভূমিকা দেখছিস কিনা, সিমেন্টের জমাট বাঁধা প্রক্রিয়াকে মন্থর করে, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে তোর দ্রুত জমাট বাঁধবে, ফেটে যাবে, আর জিপসামটা সিলিক এলিমেন্ট তৈরি করবে, ফলে সিমেন্টের জমাট বাঁধা ধীরে ধীরে চলে এবং কঠিন পথের দৃঢ়তা বেড়ে যায়, ফলে ফেটে যায় না। সুতরাং সিমেন্ট জমাট বাঁধা প্রক্রিয়াকে কী করে, মন্থর করে, কী করে বলো, মন্থর করে। আচ্ছা, চামড়া বা ট্যানারি বর্জ্য, চামড়াটা কীভাবে করে দেখ, একটু ভালো করে খেয়াল কর। চামড়াটা হচ্ছে মানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানিস, চামড়া শিল্পে প্রচুর পরিমাণে হ্যাজার্ডাস কী থাকে বল, কেমিক্যাল থাকে, হ্যাজার্ডাস। ফলে দেখা যায় চামড়া শিল্পে মানে সবচেয়ে যারা কাজ করে তাদের ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়। তো এটার কারণ আছে, কারণগুলো চামড়াতে প্রথমে আমরা কি করি বল, প্রথমে আমরা চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে দিই, লবণ লাগাই দিই না, লবণ লাগাই দেওয়ার প্রক্রিয়াকে কিউরিং বলে। তো সিল্লাকাটা লবণ লাগাই দেওয়া কিউরিং বলে। তাহলে কিউরিং কেন করা হয়, একটা আর্দ্র লবণ ব্যবহার করে, একটা ব্রাইন কিউরিং, চামড়ার উপর বেশি পরিমাণ লবণ ছিটিয়ে একটি চামড়ার উপর আরেকটি চামড়া লবণ সেভাবে রেখে চাপ দিয়ে 30 দিন প্যাকিং করা হয়। তারপর হচ্ছে ব্রাইন ও সম্পৃক্ত লবণ, পানি কিউরিং, চামড়া গাঢ় লবণ রেখে প্রায় 16 ঘন্টা নাড়ানো হয়। সেকিং বা বীজাণু, কিউরিংয়ের পর ট্যানারিতে লবণযুক্ত চামড়াকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে লবণ মুক্ত করা হয়। চামড়া থেকে পশু রক্ত মুক্ত হয়, রক্ত থাকলে ট্রেনিং করা চামড়ার আয়রনে দাগ পড়ে। কিউরিংকালে চামড়া থেকে মুক্ত শোকিং মানে কী করা, পানি দিয়ে করা, ঝাড়া আর কি, মুক্ত হয়, ফলে কোলাজেন ফাইবার স্বাভাবিক হয়। এক্ষেত্রে ব্যবহৃত ব্যাকটেরিয়া মুক্ত হয় এবং চামড়া পানি বীজাণু অবস্থায় থাকে।
লাইমিং, পানিতে ভেজানো চামড়াকে কোলিচুনের মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে রাখা হয়। কোলাজেনের পেপটাইড বন্ধন ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটে, ফলে প্রোটিন শিকলের অ্যামোনিয়াম মুক্ত হয়ে কার্বনেট মূলক থাকে। এরপর চামড়ার লোম, চর্বি, গ্লিজ, ক্যারোসিন জাতীয় পদার্থ দূর করতে শার্পেনিং এজেন্ট যোগ করা হয়। শার্পেনিং এজেন্টগুলো হলো সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, জৈব অ্যামোনিয়াম। লম্বা চুলের দৃঢ়তার মূল কারণ হলো সিস্টিন নামক অ্যামিনো অ্যাসিডের অত্যন্ত আন্তঃপ্রোটিনের শিকলে ডাইসালফেট বন্ধন তৈরি হয়। এই শার্পেনিং এজেন্টগুলো ডাইসালফেটটা ভেঙে দেয়, ফলে প্রোটিনের পলিপেপটাইড শিকল আলাদা হয়ে পড়ে। কোলিচুন শার্পেনিং এজেন্ট দ্বারা চামড়া থেকে পশুর লোম ছাড়ানো হয় এবং এই প্রক্রিয়ার ফলে লোম ও অন্যান্য ক্যারোটিনাস পদার্থ দূর হয়। প্রোটিনে আন্তঃফাইবার থাকা বন্ধনসমূহ দুর্বল হয়, দ্রবণীয় প্রোটিন কিছুটা পানিতে মিশে দূর হয়, তখন ফাইবারসমূহ দূরে সরে যায়। চামড়া থেকে চর্বি বা গ্লেজ দূর হয়। চামড়া প্রোটিন শিকল কোলাজেন ট্রেনিং থেকে মুক্ত করা হয়, লোম দূর করা হয়, চুন দূরীকরণ হয়, বেস্টিং করা হয়, দেন পিকলিং। চামড়াকে খনিজ ট্রেনিং করার আগে চামড়াকে লবণ এবং 1.5% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে জলীয় দ্রবণে ডুবানো হয়। তখন কোলাজেনের পিএইচ কম থাকে, খনিজ ট্রেনিংয়ের এজেন্টসমূহ চামড়ার ভিতর প্রবেশ করতে হয়। এগুলো হচ্ছে সবগুলো প্রক্রিয়া, তো আমাকে পড়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে এটাকে পিকলিং বলে। পিকলিং মানে এমনি আচার তৈরি করা, আমরা পড়ছি না পিকলিং মানে আচার তৈরি করা। তাহলে ফলে চামড়ার প্রোটিনের লবণ অপসারিত হয়, প্রোটিনের মধ্যে লবণ লিঙ্কেজ সৃষ্টি করে চামড়াকে ক্রোমোটেনিং উপযোগী করে। ক্রোমটেনিং পিএইচ হলো 3, অ্যাসিডের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে চামড়ার ভিতর প্রবেশ করে। আবশ্যিক পিএইচ কমানোর কোনো প্রভাব থাকে তা নিম্নরূপে ব্যাখ্যা করা হয়। ট্রেনিং প্রক্রিয়া: খনিজল ট্রেনিং, ক্রমে এবং উজ্জ্বল ট্রেনিং। কাঁচা চামড়াকে পাকা চামড়া বা লেদারে পরিণতকালে পিকলিং ধাপের পর পলিপেপটাইড কোলাজেন পেপটাইডের মধ্যে ক্রোমিয়াম আয়ন দ্বারা কোলাজেন ফাইবারগুলোকে কোলাজেন অক্সোজোটিল যোগে পরিণত করে ক্রোমিং ট্রেনিং বলে। এতে এনজাইম ট্রিপসিনের আদ্র বিশ্লেষণ করতে পারে না বলে চামড়ার পচন বিয়োজন থেকে মুক্ত হয়। আধুনিক ক্রোমোট্রেনিংকালে ক্রোমিয়াম সালফেট লবণের সোডিয়াম বাইকার্বনেট যোগ করে পিএইচের মান 3 থেকে বৃদ্ধি করে 4 থেকে 4.3 হয়। ক্রোমিয়াম লবণ দ্রবীভূত করে হেক্সা অ্যামিনো এই যে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম ক্যাটায়ন তৈরি হয়। হেক্সা অ্যাকুয়া মানে পানি। এরপর পলিক্রোমিয়াম যুক্ত করে এটি চামড়ার কোলাজেন যুক্ত করে। মানে চামড়ার মানে বিশাল কাহিনী, এগুলো তোরা না করে সোজা ফ্লো চার্টে চলে যাস। এই যে লেদার ফিনিশিং করা হয়, লেদার যায় এরপরে পিকলিং করে কাঁচা চামড়াকে 6 ঘন্টা যাবত ভিজিয়ে রাখা হয়। ক্রোম ট্রেনিং শেষে লেদারকে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, এরপর লেদার ফিনিশিং হয়। লেদার ফিনিশিং ধাপে লেদারকে রং করা হয়। রং করার জন্য চামড়াকে প্রথমে ব্লিচিং এজেন্ট দেওয়া হয়। ব্লিচিং এজেন্টের গন্ধগুলো দূর হয়ে যায়, একে কারিং বলে। ইস্ত্রি করা চামড়া চাকচিক্য বিধি জ্যাকিং বলে। চামড়াকে শুকিয়ে কোম্পানির নাম এমবোস করে তারপরে কি করা হয় বল, বাজারে ছাড়া হয়। এবার তোরা এখান থেকে কি ব্যাগ বানাবি না কি বানাবি, এগুলো সবগুলো এখানে বানানো হয়। তাহলে চামড়াটাকে প্রক্রিয়াজাতকরণ করতে গেলে বহুত কাহিনী আছে, এত কাহিনীগুলো তো পড়লে তো মেজাজ গরম হয়ে যাবে। জাস্ট একটু পড়ে নিস, দ্যাটস ইট, আর কিছু না। এগুলো আসলে মুখস্থ বিদ্যা, কিছু করার নেই। পায়রো গ্যালগল শ্রেণীভুক্ত তার সুন্দরবন ম্যানগ্রোভে যে বাকল ট্রেনিং পত্র সংগ্রহ করা হয়। আচ্ছা, এরপর আর কি আছে? পাল্প আছে, পাল্প থেকে কাগজ কীভাবে পাওয়া যায়। সিমেন্টের দূষক। এবার হচ্ছে দূষকগুলো তোর এমনি পড়বি। এখানে ইটিপি নামক একটা আছে, এটা একটু পড়তে হবে। ইটিপি, সবাই একটু ইটিপিতে যা। ইটিপি, হ্যাঁ, এই যে ইটিপি মানে হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, কোনো একটা ফ্যাক্টরি প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন করে, এই বর্জ্য উৎপন্নগুলো যদি সরাসরি পরিবেশে যায় তাহলে পরিবেশের ক্ষতি না। তাহলে এই কারণে কোনো একটা ফ্যাক্টরি ইটিপি ছাড়া তুই অনুমোদন পাবি না, পরিবেশ অধিদপ্তর অনুমোদন দেবে না। তো ইটিপির কাজ কী বল, মানে বর্জ্যগুলোকে পরিশোধন করে, মানে যাতে করে ক্লিনভাবে তোর পৃথিবীতে করা, এটাকে ইটিপি বলা হয়। তো ইটিপি যদি না থাকে তাহলে আমরা ক্রোমিয়াম, তারপর প্রবন, বিভিন্ন জৈব প্রযুক্তি যেগুলো আছে এগুলো সবগুলো কী থাকবে বল, এগুলোকে কী করা হবে বল, দূর করা হবে। এটাকে ইটিপি বলে। কোনো একটা ফ্যাক্টরিতে যদি ইটিপি না থাকে তাহলে ওই ফ্যাক্টরিতে কী করা যাবে, অনুমোদন দেওয়া যাবে না। এই হচ্ছে কাহিনী আর কি। যাই হোক, এখন এতটুকু পর্যন্ত, আর বেশি কিছু লাগবে না। এগুলো একটু পড়ে নিস, আমার মনে হয় বাকিগুলো দেখলে হবে। তো আমার মনে হয় লাগবে হচ্ছে সিমেন্টটা বেশি। কোনটা বল, সিমেন্ট আর ইউরিয়াটা। সিমেন্টের কি বল, এরপরে কাঁচটা, তারপর হচ্ছে পেপারটা, এই 4টা বেশি ইম্পর্টেন্ট। 1-2 করে আসছে, এই 4টা বেশি করে পড়িস, ঠিক আছে? আর এগুলো থেকে সিকিউ আনসার করার দরকার নাই, এমসিকিউ আনসার করবি। এমসিকিউগুলো বই পড়িস না, বই না পড়ে সোজা কোথায় চলে যাবি, এক্সারসাইজে চলে যাবে। এক্সারসাইজগুলো আগে করে ফেলে এগুলো বারবার পড়বে, কারণ ওই এক্সারসাইজগুলো থেকে তোর কমন পড়বে, ঠিক আছে?
সো আর টেনশন করতে হবে না, আশা করি পারবি। দরজা বন্ধ কর, সরি মোবাইলটা বন্ধ কর। আগামী ক্লাসে আমরা পড়াবো ইনশাল্লাহ।